আচ্ছা, তোমারও কি ইংলিশ রাইটিং এর সমস্যা আছে? তুমি কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে ডায়ালগ লিখতে হয়, কিভাবে ফর্মাল লেটার লিখতে হয়, কিভাবে ইনফর্মাল লেটার লিখতে হয়, কিভাবে কমপ্লিটিং স্টোরি লিখতে হয়, কিভাবে আনকমন কিছু আসলে ওইটারও অ্যান্সার করা যায়, এই সকল কিছু কি তুমি পারো না? তোমার সমস্যায় ভুগতেছো। এই সমস্যার কারণে তোমাদের মধ্যে অনেক সংখ্যক স্টুডেন্ট পরীক্ষায় খারাপ করো। কারণ হচ্ছে আমাদের রাইটিং এমন একটা জিনিস যে আমরা যদি জাস্ট রুলসটা জানি, কিভাবে লিখতে হয় ওইটা জানি, তাইলেও কিন্তু একটা ভালো পরিমাণ নাম্বার পেতে পারি। আমি বলবো যে রাইটিং এ কেউ কিন্তু 10-এ 10 পাবে না, 10-এ 10 কেউ পাবে না। যে ভালো লেখে সে 10-এ 8 পায়। কিন্তু তুমি যদি রাইটিং এর নিয়মগুলো লিখে আসতে পারো, তুমি সাপোজ তোমার কাছে কমন পড়লো, তুমি কিছুই পারলা না, কিন্তু নিয়মগুলো লিখে আসলেও কিন্তু তুমি কি 5 থেকে 6 পাবা, 5 থেকে 6 পাবা। রাইটিং হচ্ছে এই একটা সুবিধা, যারা এ প্লাস পেতে চাও, ইংরেজিতে পাস করতে চাও। রাইটিং কাদের জন্য? যারা হচ্ছে এ প্লাস পেতে চাও এবং পাস করতে চাও। হ্যাঁ, যারা এই দুজনের জন্য হচ্ছে রাইটিং এর মানে কি বিকল্প কিছুই নেই। এ প্লাস মিস হয় রাইটিং এর খারাপ নাম্বার থাকার কারণে, আবার পাস মিস হয় রাইটিং এর খারাপ থাকার কারণে। কারণ হচ্ছে গ্রামার বা অন্যান্য অ্যানালিটিক্যাল বিষয়গুলো হচ্ছে খুঁজে খুঁজে জেনে জেনে অ্যান্সার করা লাগে। কিন্তু রাইটিং যদি অল্প একটু পারো, নিয়মগুলো জানো, তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা, পাস করতে পারবা। তার পাশাপাশি যারা ভালো করবে তারা এ প্লাসও পেয়ে যাবা। এখন কিভাবে তোমরা রাইটিং এ ভালো করতে পারো এইটা নিয়ে আমি আলোচনা করব। সবার আগে বলি ভাইয়া, রাইটিং এর জন্য কিন্তু তোমার হেল্পিং হ্যান্ড লাগবে। মানে হচ্ছে তোমার টিচার বা তোমার হচ্ছে কোনো গাইডেন্স বা তোমার বড় ভাই বা কোনো কোর্স, এগুলো কিন্তু লাগবে। রাইটিং এ যদি কোর্স না থাকে তোমার কাছে, এইটা হচ্ছে ইম্পসিবল। যদি তোমার কাছে ধরো বড় ভাই আছে কিন্তু তোমার টিচার আছে, কিন্তু টিচারের কাছে কি সবসময় তুমি জিজ্ঞেস করতে পারবা ভাইয়া আমি প্যারাগ্রাফটা কিভাবে লিখবো, ভাইয়া লেটারের তারিখটা কি আমি ডান দিকে দিব না বাম দিকে দিব, তারপর ডায়লগটা কিভাবে লিখলে আর একটু সুন্দর হবে, এগুলো কার কাছে জিজ্ঞেস করতে পারবা? এমন একজনের কাছে জিজ্ঞেস করতে পারবা যে সব সময় 24/7, 24/7 তোমার সাথে থাকে। একদম বছরে 365 দিন, যে আমি এখন প্যারাগ্রাফ লিখতেছি, কিভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে এটা আমরা এখনই জানবো। আমি এখন রিঅ্যারেঞ্জ লিখতেছি, কিভাবে রিঅ্যারেঞ্জের অ্যান্সার করা যায় এটা জানবো। কিভাবে আমার আনকমন কিছু একটা পরীক্ষায় এসে পড়লে আমি লিখতে পারি, এইরকম একটা অ্যাসিস্ট্যান্স তোমার সবসময় লাগবে। আর এই অ্যাসিস্ট্যান্সটা তুমি কিভাবে পাবা আমি একটু বলতেছি। সবার আগে হচ্ছে রাইটিং স্ট্রাকচার তো অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে শিখতে হবে। অ্যাসিস্ট্যান্ট, এখন অ্যাসিস্ট্যান্ট কে হতে পারে? এই অ্যাসিস্ট্যান্ট হতে পারে তোমার বড় ভাই, তোমার বড় ভাই বা বোন, ভাই বা বোন। তারপরে তোমার টিচার হতে পারে, টিচার হতে পারে। হ্যাঁ, তোমার প্যারেন্টস হতে পারে, মানে ফ্যামিলি আর কি, প্যারেন্টস হতে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেটা তোমার সব সময় সাথে থাকবে, এরা কিন্তু সব সময় তোমার সাথে থাকবে না বা সব সময় তোমার অ্যাসিস্টও করতে পারবে না, তাদের একটা ব্যস্ততা আছে। সবচেয়ে বড় হচ্ছে কোর্স, অনলাইন কোর্স। কেননা এই কোর্স হচ্ছে সব সময় তোমার পাশে থাকবে। কোর্সের বিকল্প ভাই কিচ্ছু নাই। তুমি হচ্ছে জাস্ট আমাদের কথাই বলি, কোর্সের কথাই বলি, যেহেতু আমাদের ভিডিও দেখতেছো। আমাদের হচ্ছে 26 আর 27 এই দুইটা ব্যাচের এখন চলতেছে। 26-এর জন্য হচ্ছে ইবিআই ইংলিশ বাংলা আইসিটি, আর হচ্ছে এসি টু এডি একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ, রিভাইভ। আর 27-এর জন্য আছে একাডেমিক টু অ্যাডমিশন। এখন এই ক্লাসগুলোতে কি আছে? এখানে এই আইসিটিতে আছে হচ্ছে তোমার বাংলা ইংলিশের, বাংলা ইংলিশ আইসিটি সব। আর এসি টু এডিতে বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়। এখানে 225টিরও বেশি দাগানো বই আছে, তোমার অ্যাডমিশন ক্লাস আছে, সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ইবুক আছে কিন্তু দুইটাতেই। এইখানেও সেম, তোমার 120টার উপরে এক্সাম আছে, 225টার অধ্যায়, 225টা অধ্যায়ের বেশি দাগানো বই আছে। প্রত্যেকটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট সহ এখানে ইন ডিটেলস ক্লাস আছে। এখন এই ক্লাসের সাথে হচ্ছে তোমার আমাদের যে স্ট্রাকচার, এটা কিভাবে রিলেটেড? কারণ হচ্ছে কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখবা, কিভাবে ফ্লো চার্ট লিখবা, কিভাবে সামারি লিখবা, প্রত্যেকটা জিনিস হচ্ছে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। যে স্ট্রাকচার যদি না পারো যে কিভাবে লিখতে হয়, তাহলে কিন্তু তুমি কখনোই পারবা না। সবার আগে তুমি যখন আমাদের ক্লাসগুলো করবা, একটা নোট খাতা নিয়ে বসবা। নোট খাতা নিয়ে বসার পরে সাপোজ এই যে নোট খাতাটা নিয়ে বসলা, এই নোট খাতার শুরুতে লিখবা হচ্ছে, আজকে আমাদের নোট হবে সাপোজ হচ্ছে ফ্লো চার্টের উপরে, ফ্লো চার্ট। এখন ফ্লো চার্টের উপরে আমরা যখন ক্লাস নিচ্ছি, সবার আগে হচ্ছে নিয়মগুলো জানাইছি, যে মুখস্থ না, মুখস্থ করলে কিছু হবে না, একটা টেমপ্লেট করতে হবে, যে নিয়মগুলো আমি জানবো, এমন ভাবে পড়বো যাতে এই নিয়মগুলো আমার প্রত্যেকটা প্যারাগ্রাফে, প্রত্যেকটা টেমপ্লেটে, মানে প্রত্যেকটা পাই চার্টে, প্রত্যেকটা ফ্লো চার্টে, প্রত্যেকটা গ্রাফে,
প্রত্যেকটা কম্পোজিশনে, প্রত্যেকটা ডায়লগে, প্রত্যেকটা ফর্মাল লেটারে, ইমেইলে, মানে যখন যেটা লাগে আমি এটা কাজ করতে পারবো। জাস্ট আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না। আমি জাস্ট একটা টেমপ্লেট করে রাখলাম, ফ্লো চার্টের নিয়মগুলো এখানে লিখে রাখলাম, 2-4টা হচ্ছে কি আমি সুন্দর করে লিখে রাখলাম যে এই নিয়ম আসলে আমি জাস্ট নিয়মগুলো লিখে দেবো। যদি নিয়ম আকারে লিখতে পারো তাহলে তোমার পুরোপুরি নাম্বার পাওয়া যাবে। সেম হচ্ছে প্যারাগ্রাফের রুলস আলাদা আলাদা আমরা পড়াইছি, তারপরে তোমার সামারি রুলস আলাদা পড়াইছি। সামারি তুমি কতটুকু লিখবা, গ্যাপ কতটুকু দিবা, কয় সেন্টেন্স লিখবা, নিজের মতো লিখবা কতটুকু, তারপরে তোমার কবিতা থেকে নিবা কতটুকু, তারপর ডায়লগটা কিভাবে লিখলে, কিভাবে প্রেজেন্ট করলে একটু সুন্দর লাগবে, এই সকল কিছু কিন্তু আমরা আমাদের রাইটিং ক্লাসে বলে দিছি। কারণ হচ্ছে রাইটিং ক্লাসে রুলস জানা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রুলস জানার পরে তারপর হচ্ছে তুমি জাস্ট একটা টেমপ্লেট বানায় রেখে দেবা যে এই টেমপ্লেটটা আমার নোট খাতা থাকবে, পরীক্ষার আগের দিন জাস্ট আমি রুলসগুলো পড়ে যাব। আমার মুখস্থ করার কিছু নাই। রাইটিং যদি মুখস্থ করতে থাকো শেষ হবে না ভাই, মুখস্থ করার দিন শেষ। ক্লাস 6-7 আমাদের গেছে রাইটিং মুখস্থ করার, এখন রাইটিং মুখস্থ করবো না। এখন জাস্ট তোমরা ক্লাসগুলো থেকে রুলসগুলো মনে রাখবা, রুলসগুলো মনে রাখার পরে এমনি তোমার রাইটিংগুলো পারবা। তারপর আসে হ্যান্ড রাইটিং প্লাস প্রেজেন্টেশন, এটা হচ্ছে রাইটিং এর গেম চেঞ্জার। কারণ হচ্ছে তোমার হাতের লেখা কতটা সুন্দর, তোমার প্রেজেন্টেশনটা কতটুকু ম্যাটার করে, এটা কিন্তু রাইটিং এর নাম্বারের ক্ষেত্রে। যেমন প্রেজেন্টেশনটা কি আমি সব সময় তোমাদের ক্লাসে বলে দিয়েছিলাম যে তোমরা এই যে আমাদের খাতা না, এই যে আমাদের খাতা, সাপোজ এই একটা পৃষ্ঠা, এই একটা পৃষ্ঠা, এই একটা পৃষ্ঠা, সব সময় হচ্ছে বাম সাইডের পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা। কোনো কাটা ছেঁড়া করা যাবে না। যদি বাম সাইড থেকে রাইটিং শুরু করো আর কোনো কাটা ছেঁড়া না করো তাহলে তুমি এমনি ফুল নাম্বার পাবা। ফুল নাম্বার মানে কি ভালো একটা নাম্বার পাবা, এটা তোমার মাথায় রাখতে হবে। আর হাতের লেখা কাটা ছেঁড়া করা যাবে না। রাইটিং যখন লিখবা কখনোই কাটা ছেঁড়া করা যাবে না। এটা সবসময় নোট খাতার ওইখানে তুমি লাল কালি দিয়ে দরকার হলে লিখে দিবা যে কাটা ছেঁড়া করবো না আমি। আরেকটা ব্যাপার হচ্ছে ভোকাবুলারি ব্যাংক তৈরি করে। এখন ভোকাবুলারি ব্যাংকটা কি? এটা হচ্ছে তুমি ধরো সাপোজ কয়েকটা 20টা এমন ওয়ার্ড হচ্ছে লিখে রাখবা যে ওয়ার্ডগুলো একটু অ্যাডভান্স লেভেলের। এই ওয়ার্ডগুলো তুমি এমন ওয়ার্ডগুলো নির্বাচন করবা যেগুলো হচ্ছে তুমি চাইলেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাইটিংয়ে দিতে পারো। এখন তোমার যেহেতু তুমি এখন কলেজে আসো, যদি দু একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড দিতে পারো তোমার নাম্বার কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। টিচার দেখলে বলবো কি বাবার স্টুডেন্ট তো অনেক ভালো ভালো ওয়ার্ড ব্যবহার করছে, ও মনে হয় অনেক কিছু জানে, তখন কিন্তু তোমার নাম্বারটা অটোমেটিক বেড়ে যাবে। এইভাবে হচ্ছে তুমি দু একটা ফ্রেজ মনে রাখতে পারো, দুইটা কি রাখতে পারো, দুইটা হচ্ছে ফ্রেজ রাখতে পারো, দুইটা গ্রুপ ভার্ব রাখতে পারো। এই রকম করে তুমি যদি রাখতে পারো, দুইটা ইডিয়াম রাখতে পারো, এইরকম যদি একটা ভোকাবুলারি ব্যাংক তৈরি করতে পারো, আর ওই ব্যাংকগুলো ওই ওয়ার্ডগুলো যদি ঘুরে ফিরে প্রত্যেকটা রাইটিংয়ে তুমি ব্যবহার করতে পারো তাহলে দেখবে অটোমেটিক তোমার মার্কসটা বেড়ে যাবে। এটা হচ্ছে রাইটিংয়ে ভালো করার আরেকটা উপায়। যেমন আমি যখন ক্লাস নিছি তোমাদের হচ্ছে আমি সবসময় লিখে দিচ্ছি, যেমন তোমরা যারা আমাদের কোর্সে আসো বা নাই, তোমরা আমার গ্রাফের ক্লাসটা করবা। গ্রাফে দেখবা কি শুরুতে আমি এমন কিছু ওয়ার্ড লিখে দিছি যেই ওয়ার্ডগুলো দিয়ে তুমি পৃথিবীর যেই কোনো গ্রাফ, আইএলটিএস দিবা, আইএলটিএস এ তো গ্রাফ এন্ড চার্ট আসে, ওই গ্রাফের ওয়ার্ডগুলো দিয়ে তোমার পৃথিবীর সকল গ্রাফের অ্যান্সার করা যাবে। এইরকম মানে রাইটিং এর আগে এমন কিছু ওয়ার্ড দিয়ে দিছি যেই ওয়ার্ডগুলো তুমি সুন্দরভাবে ব্যবহার করতে পারবা, তোমার রিটেন ইনক্রিজ করার ক্ষেত্রে অটোমেটিক তোমার নাম্বার বেড়ে যাবে। তারপরে যখন তুমি ওয়ার্ড নিতে গেলে তখন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি ধরো প্রতিদিন যখন আমাদের নিয়মগুলো আমাদের ক্লাস করবা, নিয়মগুলো তোমার মাথায় আছে, এখন হচ্ছে তোমার প্র্যাকটিস করা লাগবে, ওই নিয়মটা ফলো করে প্র্যাকটিস করা লাগবে। শুরুতে একটু টাইম বেশি যাবে, আস্তে আস্তে এই সময়টা তোমার চলে আসবে হাতের নাগালে। তখন দেখবা কি যে হাতের লেখা সুন্দর হইতেছে, রাইটিংও ভালো হইতেছে, ভালো ভালো ওয়ার্ড ইউজ করতে পারতেছো, আবার সময়ও কম লাগতেছে। এই প্র্যাকটিসটা যদি করো তাহলে আমি আশা করছি যে ইংলিশ রাইটিংয়ে তোমার খারাপ করার কোনো প্রশ্নই আসে না। খুব ভালোভাবে ইংলিশ রাইটিংয়ে তুমি ভালো করতে পারবা। ওকে, এই হচ্ছে কিছু টেকনিক, এই টেকনিকগুলো ফলো করবা। আর হচ্ছে যারা যে কোর্স লাগে ওই কোর্সে এনরোল হয়ে যেতে পারো। কারণ হচ্ছে কি কোর্স ছাড়া বা মেন্টরশিপ ছাড়া তুমি কখনোই রাইটিং ভালো করতে পারবে না। এটা হচ্ছে 26-এর জন্য আছে ইবিআই কোর্স, ইংলিশ বাংলা আইসিটি, যেখানে তুমি ইংলিশ পাবা, বাংলা পাবা, আইসিটি পাবা, আর একদম ইজিলি সব শেষ হয়ে যাবে। তারপরে একাডেমিক অ্যাডমিশনে ইন ডিটেল সবকিছু পড়াইছি গ্রুপ সাবজেক্ট সহ। আর 27-এর জন্য তো এসি টু এডি একাডেমিক অ্যাডমিশন আছে, এখানে দাগানো বই আছে, এক্সাম আছে, অ্যাডমিশন ক্লাস আছে, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। তোমাদের জন্য যা লাগে সকল কিছু কিন্তু জাস্ট একটা জায়গায় আছে। আর ইবুক আছে, প্র্যাকটিস করবা, রাইটিং পড়বা, ইবুক তো সব কোর্সের সাথে আছেই। সুতরাং আজই এনরোল করে ফেলো, দরকার হলে আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, ভালো লাগলে তারপর এনরোল করতে পারো। এখন কিন্তু রমাদান উপলক্ষে আমাদের 25% ডিসকাউন্ট চলতেছে, 25% ডিসকাউন্ট চলতেছে, এটা একটু খেয়াল রাখবা। কুপনটা তোমরা কমেন্টে পেয়ে যাবা। ওকে,
তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।